সুগার মা জাঙ্কুককে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলল, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? জাঙ্কুক তার ফুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা তের দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে তের মাথার কাছে বসে পড়ে। সুগার মা জাঙ্কুককে দেখে অবাক হলো। জাঙ্কুকের চোখ এমন লাল কেন? জাঙ্কুক চুপচাপ এক ধ্যানে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুককে এভাবে তের দিকে তাকিয়ে থাকতে দেখে সুগার মা আর কিছুই বলল না। যেতে যেতে বলল, আর মারবি না মেয়েটাকে। এরকম করলে আমি আমার শ্বশুর বাড়ির ওই দিকের কারো সাথে তেকে বিয়ে দিয়ে দেব বলে তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে গেলেন। মোটামুটি এখন জাঙ্কুককে কিছুটা শান্ত মনে হলো, তাই সুগার মা আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তার ফুপুর কথায় কিছুই বলল না। দীর্ঘশ্বাস ফেলে তের দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝলো তে ঘুমিয়েছে। ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকনো হয়ে লেপ্টে আছে। ডান হাত বাড়ি বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল তের ঠোঁটের রক্ত। তে ঘুমের ঘোরে কেঁপে উঠল, শব্দ করে শ্বাস ফেললো। ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। জাঙ্কুক দেখলো তের মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বাঁ হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগালো জাঙ্কুক। তের কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে নাই। জাঙ্কুক পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেড সাইড টেবিলের উপর রাখে। এরপর তের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভ্রু কুচকে ফেলে। কেমন কালচে কালো দাগ জমে আছে তের গলায়। একটু ঝুঁকে ডান হাত বাড়ালেই তে পিট পিট করে চোখ মেলে তাকায়। জাঙ্কুককে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। জাঙ্কুককে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত জাঙ্কুকের হাত ধরে ভীত স্বরে বলে, কি করছেন কি? জাঙ্কুক তের দিকে তাকায়। কিছু না বলেই তের থেকে হাত ছাড়িয়ে নেয়। গলার যে কালচে জায়গায় বুড়ো আঙ্গুল ছোঁয়ালো, তে মৃদু আর্তনাদ করে উঠল অমনি। দু হাতে জাঙ্কুকের হাত সরিয়ে দিল। জাঙ্কুক তের কাছে বিরক্ত ঢেলে বলল, এখানে কি হয়েছে? তে অবাক হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। নিজে মেরে গেল, এখন আবার ঢং করছে। গাল মুখ সব ফেটে দিয়ে গলার পোড়ার দাগ চোখে পড়ছে তার। তে কিছুই বলল না। জাঙ্কুক আবারও হাত এগোলে তে রেগে জাঙ্কুকের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানার এই মাথা থেকে ও মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। একটা কথা বলল না তে। জাঙ্কুক তবদা খেয়ে চেয়ে আছে। কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগেও যাচ্ছে। দ্রুত বিছানার উপর উঠে তেকে টেনে শোয়া থেকে উঠালো জাঙ্কুক। তে রেগে মেগে চিৎকার করে বলো, ছাড়ুন আমায়, জীবনে কথা বলবো না আপনার সাথে আমি। কথাগুলো বলতে বলতে জাঙ্কুকের গলা বুক মুখ খামচে দিল। জাঙ্কুক তের দুহাত পেছনে শক্ত হাতে ধরে গম্ভীর গলায় বলো, আমায় রাগিও না মেয়ে। তের এত রাগ লাগছে বলার বাইরে। খুন করতে ইচ্ছে করছে জাঙ্কুককে। মোচামুচি করে নিজেকে ছাড়াতে চায়। জাঙ্কুক শক্ত হাতে তের পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে তের কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে তের গলায় আসলে কিসের দাগ। তে মাথা নিচু করে নেয়, দেখতে দিবে না কিছুতেই এই জাঙ্কুককে। জাঙ্কুক বিরক্ত চোখে তাকায় তের দিকে। বা হাতে ধরে রাখা তেকে ছেড়ে সে হাতে তের মাথা উঁচু করে বা দিকে হেলে রাখে। তে ছাড়া পেয়ে আবারও জাঙ্কুকের থেকে নিজেকে সরাতে চাইলে জাঙ্কুক ডান হাতে তেকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, এই মেয়ে, দেখতে দাও আমায় কি হয়েছে। তে কিছুই বলে না, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। জাঙ্কুক তের দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। জাঙ্কুক ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু তেকে ছাড়ে না। তে বিড়বিড় করে বলে, জীবনে যদি কথা বলেছে জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। তের বিড়বিড়িয়ে বলা কথাগুলো জাঙ্কুক শুনল। শান্ত চোখে চেয়ে থাকে তের দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। তে বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে জাঙ্কুক গম্ভীর মুখ করে তাকায় তের দিকে। তে জাঙ্কুকের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে জাঙ্কুক নিজেই ছেড়ে দেয় তেকে। তে জাঙ্কুকের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। জাঙ্কুক বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। তে মাথা উঁচু করে দেখলো। এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলে। তেকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো। হাত ঘড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়। তার ফুপি তাকে বলল, কোথায় যাচ্ছিস জাঙ্কুক? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে জানা বাবা।
জাঙ্কুক পিছু ফিরে আশেপাশে চোখ বুলে হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজ পড়ে যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। ছেলেটা তখন বলল, তোর ছোট বোনের প্রবলেম নাকি? আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আপাতত এই ইনহেলার ইউজ করতে বল। জাঙ্কুক গম্ভীর মুখে বাই বলে ফোনটা কেটে দিল। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক ফার্মেসিতে আসে জাঙ্কুক। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে। গ্রামে গিয়ে জুম্মার নামাজ তো পড়তে হবে। প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ করে জাঙ্কুক সুগার বাড়ি পৌঁছায়। ব্যাক সিট থেকে দু হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি, গেট বেশিরভাগ সময় খোলাই থাকে। জাঙ্কুক হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে দেয়। এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। তে গোসল করে নামাজ পড়ে সুগার মায়ের ঘরে শুয়ে পড়ে। সুগার মা নামাজ পড়ে এসে তেকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও কিছু খায়নি, তে খেতে চায়নি, কিন্তু সুগার মা শোনেনি, জোর করে খাইয়ে দিয়েছে। এরপর তে কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক দুহাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত তের দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে তেকে না দেখে এই ঘরে এসেছে। তেকে ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে নিতে দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে তের কপালে হাত দিয়ে চেক করলো তার শরীরের তাপমাত্রা। স্বাভাবিক তাপমাত্রা দেখে হাত সরিয়ে নেয়। ফোনে কল আসলে জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করলো। তার বাবা তাকে বলল, বেরিয়েছো জাঙ্কুক? জাঙ্কুক গম্ভীর গলায় বলল, না বাবা, এখনো বের হয়নি। জিওর নামজন রেগে যায়। মনে মনে ভাবে, এই ছেলের প্রবলেমটা কি? এমন তো নয় যে বউয়ের আঁচলের তলা থেকে বের হয় না ছেলেটা। এই ছেলে তো বউকে দেখতেই পারে না, উল্টো আজ নাকি তেকে আবার মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। নামজন তখন রেগে বলল, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। জাঙ্কুক বিরক্ত হয় তার বাবার কথায়। তের মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে জিওর নামজন রেগে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকালে দিলাম, তুমি এখনো রওনা দাওনি, উল্টো ওখানে থেকে মেয়েটাকে বিনা কারণে মারছো। জাঙ্কুক কিছুই বলল না। জিওর নামজনের মেজাজ খারাপ হলো, রেগে বলল, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি, তোমাকে আর মারতে হবে না তেকে। এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন করো। জাঙ্কুক রেগে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার তের মুখের দিকে তাকে গট গট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিলেই সুগার মা অবাক হয়ে বলল, আমার তো এসব প্রবলেম নেই বাবা, এটা কার? জাঙ্কুক থতমত খেয়ে তাকায় তার ফুপির দিকে। তের নাম বলতে চাইল, কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে মেয়েটার নাম, কিন্তু যেহেতু মেয়েটাকে সে মন থেকে মেনেই নেয়নি, তাই মেয়েটার নামও মনে রাখার কোনো দরকারও মনে করেনি। সুগার মা ব্রু কুচকে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, এটা ওকে দিও ফুপি। সুগার মা ব্রু কুচকে বলল, কোন মেয়ে? জাঙ্কুকে ভীষণ বিরক্ত লাগছে, কি বলবে বুঝতে পারছে না। সুগার চেয়ার টেনে বসে বলল, তুমি এত কম বোঝো কেন মা? ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? জাঙ্কুক বিরক্ত চোখে তাকে সুগার দিকে। সুগার মা অবাক হলো, মনে মনে ভাবলো, সবাই যে বলে জাঙ্কুক তেকে দেখতে পারে না, মেনে নেয় না। যেভাবে মারলো, আমারও তো সকালে এমনটাই মনে হয়েছিল, এখন তো তেমন লাগছে না। টেবিলের উপর রাখা অতগুলো ফল আনার কারণ বোধ হয় বুঝলো। মনে মনে ভাবলো, ও তাহলে এতগুলো ফল জাঙ্কুক ওই তের জন্য এনেছে। জাঙ্কুক এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দেয়, কিন্তু কখনো এত বেশি ফলমূল আনে না। এবার হয়তো তেল আর তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। সুগার মা মৃদু হেসে বলো, আচ্ছা দিব, খেতে বস। জাঙ্কুক বাইরে যেতে যেতে বলো, এখন যেতে হবে ফুপি, আসছি আমি। মানে? আমি তোর জন্য রান্না করলাম, সকালেও তো কিছু খেলি না তুই। জাঙ্কুক গম্ভীর গলায় বলো, আসছি ফুপি, দেরি হচ্ছে, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। সুগা চেয়ার থেকে উঠে জাঙ্কুকের পিছু পিছু যায়। তার মা তাকে বলল, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়ে আছে ছেলেটা। সুগা মাথা নাড়ালো। জাঙ্কুক গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে। বা হাত স্টিয়ারিং এ রাখা, ডান হাত গাড়ির জানালায় রেখে কপাল স্লাইড করছে। সুগা আপুর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলল, বেশি বিরহে পড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমও কিন্তু তুই লাগাবি।
জাঙ্কুক বিরক্ত হলো সুগার কথা, তাকালো না একবারও সুগার দিকে, চোখ মেলে গাড়ি স্টার্ট দিল। সুগা দ্রুত একটু পিছিয়ে গিয়ে পেছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, আরে খেয়ে যা রে, এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। জাঙ্কুক বোধহয় শুনলো না, সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। সুগা হাসলো, বিড়বিড় করে বলল, ভাঙবে তবুও মচকাবে না এই ছেলেটা। জাঙ্কুক অফিস থেকে ফিরল, গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোয় তাদের ব্যবসা তার বাবাই দেখে, শুক্র শনিবার পুরো টাইমটা জাঙ্কুক তাদের অফিসে দেয়। নিজে ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়, কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেলে পেছন থেকে জিন ভ্রু কুচকে বলল, ও ঘরে যাচ্ছ কেন জাঙ্কুক? জাঙ্কুকের পা থেমে যায়, কপালে বিরক্তির ভাঁজ, ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তার মায়ের দিকে তাকালে জিন ছেলেকে দেখে বিস্ময় চোখে তাকালেন। মনে মনে ভাবলো, ছেলের চুল কোথায়? জাঙ্কুক মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই জাঙ্কুককে দেখছে সে জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। জিন তখন এগিয়ে এসে জাঙ্কুককে থেমে থেমে বলল, তো তোমার চুল? জাঙ্কুক তার মায়ের কথায় ভীষণ বিরক্ত হলো আর বলল, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও মা, প্লিজ এই অদ্ভুত বিহেভিয়ার করা বন্ধ করো। এই কথা বলেই পাশ কাটিয়ে উপরে যেতে নিলেই লিসা সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতের 3 আঙ্গুলের সাহায্যে জাঙ্কুককে ইশারা করে বলল, তোমাকে দারুণ লাগছে ভাইয়া, তের ভাষায় যাকে বলে হিরো, একদম হিরো লাগছে। জাঙ্কুক তের নাম শুনে লিসার দিকে থমকানো দৃষ্টিতে তাকায়, ডান হাতে দুবার কপাল স্লাইড করে ঢোক গিলে লিসা ভ্রু কুচকে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক লম্বা শ্বাস টেনে বিরক্তি কণ্ঠে বলল, ডিসকাস্টিং কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফাস্ট। লিসা হেসে মাথা নাড়ল। জাঙ্কুক পাশ কাটিয়ে উপরে উঠে যায়। লিসা তার মায়ের দিকে তাকালেই দেখলো তার মায়ের চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে তার মাকে বলল, মা কি হয়েছে? মেয়ের ডাকে জিনের ধ্যান ভাঙলো, ঝাপসা চোখে লিসার দিকে তাকালো। লিসার মায়ের চোখের পানি দেখে অবাক হলো। লিসা তার মায়ের চোখের পানি মুছে মৃদু হেসে বলল, তোমার বৌমার কেরামতি এটা, বুঝলে? জিন তখন অবাক হয়ে বলল, কে করেছে এগুলো? লিসা হাসতে হাসতে তার মাকে সব বলল। জিন তখন হাসলো আর বলল, সত্যি বলছিস? যে কাজ আমি এত বছর ধরে পারলাম না করতে, এই পিচ্ছি একটা মেয়ে এসে এত সহজেই কাজটা করে দিল। জাঙ্কুকের অবশেষে চুলটা ছোট করেই ছাড়লো। জিনের পর চোখে পানি নিয়ে মৃদু হাসলো। রান্নাঘরের দিকে চলে গেলে লিসা মনমরা হয়ে সোফায় বসে পড়ে। তার ফুপির কাছে কল করেছিল। তার ফুপু তাকে জানে জাঙ্কুক নাকি সেখানেও তেকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটায় লিসা ভীষণ কষ্ট পেয়েছে। লিসা মনে মনে ভাবলো, তে ভাইকে মানুষ বানাতে যে কতই না মার খেলো বেচারি, খুব কষ্ট হচ্ছে এই মেয়েটার জন্য। মায়ের ডাকে ধ্যান ভাঙে লিসার। তার মাকে কফি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো লিসা। মায়ের থেকে কফির কাপ নিয়ে জাঙ্কুকের ঘরে গেল। জাঙ্কুকের ঘরে গিয়ে বলল, ভাইয়া তোমার কফি। জাঙ্কুক তার ইজি চেয়ারে বসেছিল ঘর অন্ধকার করে। লিসা ঘরে লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে লিসার হাত থেকে কফি নেয়। লিসা অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক যেমন এসেছিল তেমনই বসে আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি এখনো। এটা লিসার জন্য স্বাভাবিক হলেও জাঙ্কুকের জন্য না। জাঙ্কুক পারলে দরজার বাইরেই একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়িতে ঢোকা যেত। সেটা তো সম্ভব না, তবে জাঙ্কুক বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়। কিন্তু আজ জাঙ্কুক ফ্রেশ না হয়ে চুপচাপ বসে আছে। তা দেখে লিসা ভীষণ অবাক হলো। লিসা ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। জাঙ্কুক কফির কাপে চুমুক দিয়ে লিসাকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছিস এমন করে? লিসা মাথা নাড়িয়ে বলল, কিছু না ভাইয়া। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য দুপা এগিয়েও থেমে যায়। আবারও জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া একটা কথা বলতে চাই। জাঙ্কুক ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে, বল কি বলবি? লিসা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, যে হোক ভাই, বিয়ের পর যদি আমাকে মারে তাহলে তুমি কি করবে ভাইয়া? জাঙ্কুক ডান দিকে ঘাড় ঘুরে ভ্রু কুচকে তাকায় লিসার দিকে, এরপর বলে,
মারবে না, চিন্তা করিস না, মারলে ওর পানিশমেন্ট হবে। লিসা মৃদু হেসে বলল, যদি রেগে সবসময় ধূপধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়েও সেটা শুধরাতে যদি না পারো তখন? জাঙ্কুক ডান হাতে কফির কাপ ধরে রেখে বা হাত তার চোখের উপর রাখে, এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা আর ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস যা। লিসা এবার শব্দ করে হেসে ফেলল। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ে লিসার এমন আচরণে, তবে চোখ মেলে তাকালো না লিসার দিকে। লিসা হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলল, তাহলে তের বাবা ভাই নেই বলেই কি তুমি ওকে এত মারো? 100 বার তো দূর, একবারও ভাবো না তাকে মারার সময় আমার মতো তের বাবা ভাই আজ বেঁচে থাকলে তুমি নিশ্চয়ই তেকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? লিসার কথা শুনে জাঙ্কুক চোখ মেলে স্তব্ধ চোখে লিসার দিকে তাকায়। লিসা আর কিছুই বলে না। ঘর থেকে বের হতে নিলেই জাঙ্কুক ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়, হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় লিসাকে বলে, বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই জিহবকে শিখিয়ে দেব। লিসার পা থেমে যায়, উল্টো ঘুরে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, তের কি দোষ ভাইয়া? ও তো তোমার চুল কেটে তোমার উপকারই করেছে, মা কত খুশি হয়েছে জানো, আর তুমি মেয়েটাকে এভাবে মারলে। জাঙ্কুক তখন রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই মেরেছি, তোর কি সমস্যা রে? ওর হয়ে সাফাই গাইলে এবার তোর গলে থাপ্পড় পড়বে। লিসা অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছো মেয়েটাকে তুমি? জাঙ্কুক ধমক দিয়ে বলে, সেটা তোর ফ্রেন্ডের থেকে শুনে নিবি, এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না, আউট। লিসা তার ভাইয়ের রাগ দেখে একটু ভয় পেল, সাহস করে অনেক কিছুই বলে ফেলেছে আজ, আর বলতে হবে না। দ্রুত পায়ের ঘর থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক ঘরের লাইট অফ করে দেয়, দরজা আটকে গায়ে শার্ট খুলে ফেলে, ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়, এরপর খালি গায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মোছে নি, মাথাও মোছে নি, ঘাড় বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। জাঙ্কুকের চোখে মুখে বিরক্তি, সব কিছুই বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। লাস্ট থেকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো, বারবার সেটাই তার চোখের সামনে ভাসছে। ব্যাপারটায় জাঙ্কুক বিরক্ত, চরম বিরক্ত। জাঙ্কুকের মনে হয় মেয়েটা তাকে ঘুমেও জ্বালাচ্ছে। গতকাল জাঙ্কুক 2টা ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো, এখনো চোখে ঘুম নেই, উল্টো ওই মেয়ে এসে জ্বালাচ্ছে তাকে। আর নেওয়া যাচ্ছে না ব্যাপারটা, মেজাজটাই খারাপ হয়ে গেল জাঙ্কুকের। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পোড়ানো শেষ, হঠাৎ মাথায় আসে, মেয়েটা সারাদিন শুধু ঘুমাচ্ছিল কেন? শরীরে তো কিছুই নেই মেয়ের, শুধু বাদরামি করে বেড়ায়, থাকবে কি করে? বিড়বিড় করে বলো, স্টুপিড গাধা একটা মেয়ে। জাঙ্কুক ঘরে গিয়ে তার ফোন নিয়ে সুগাকে কল করলো। রাত 12টা পেরিয়েছে, এত রাতে সুগা জাঙ্কুকের কল পেয়ে রিসিভ করলো, ভেবেছে কোনো প্রয়োজন হয়তো। সুগা সিরিয়াস হয়ে বলো, হ্যাঁ জাঙ্কুক বল, এত রাতে ফোন করলি যে? জাঙ্কুক জিভ দিয়ে সিগারেটের পোড়া শুষ্ক ঠোঁট জোড়া ভেজায়। সুগার কথায় জাঙ্কুক কি বলবে, কেন ফোন দিয়েছে তাকে কিছুই তো বলতে পারছে না, মাথার কোনো কাজই করছে না, কি বলা উচিত তার, এসব ভেবে মাথা আরো বিগড়ে গেল। জাঙ্কুকের কোনো সারা শব্দ না পেয়ে সুগা কান থেকে ফোন সরিয়ে দেখলো এখনো জাঙ্কুক লাইনে আছে, ভাবলো নেটওয়ার্ক প্রবলেম হয়তো, তাই সুগা ঘর থেকে বাইরে বের হয়। এরপর আবার বলে, শুনতে পাচ্ছিস জাঙ্কুক, বল ফোন দিলি কেন? জাঙ্কুক অনেক ভেবেচিন্তে বের করলো, তে মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছে করছে তার, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে সুগাকে এটা? আর এই কথা জাঙ্কুক কেনই বা জানতে চাইছে? বা হাতে মাথার চুল টানলো খানিক, অসহ্য এক যন্ত্রণা হচ্ছে যেন। সুগা কোনো সাড়া না পেয়ে বলো, কি রে আছিস ফোনে না গেছিস? জাঙ্কুক গম্ভীর গলায় বলে, আছি আছি। সুগা ব্রুকুজকে বলে, তাহলে কথা বলছিস না কেন? ভার্সিটির ব্যাপারে কিছু বলবি? আমি কালকে বিকেলে আসছি। জাঙ্কুক কিছুই বলো না, সে খুব চেষ্টা চালায় তের কথা বলতে, তে কেমন আছে খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছে না। এরপর বিরক্তি কণ্ঠে বলে, ঠিক আছে রাখি, বাই। সুগা এরপর তাড়াতাড়ি করে বলে, আরে ওয়েট ওয়েট, কাটিস না। জাঙ্কুক কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না, আবার কোনো কথাও বললো না। সুগা এপাশ থেকে মিটিমিটি হাসছে। জাঙ্কুক হেয়ালি করার মানুষ না, আসলে কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এই তো তের জন্য চিন্তা শেষ হচ্ছে, কথাটা ভেবেই সুগার ভীষণ হাসি পাচ্ছে। সুগা খুব ভালো করে বুঝতে পেরেছে জাঙ্কুক তের খবর নেওয়ার জন্যই ফোন দিয়েছে, অথচ জাঙ্কুক স্বীকার করছে না, এমনকি মুখ দিয়ে কোনো কথাও বলছে না।
ভাবনা রেখে সুগা অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলল, জাঙ্কুক জানিস কি হয়েছে? তোর বউয়ের তো মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র জাঙ্কুকের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীত স্বরে বলে, এক্ষুনি হসপিটালে নে, জলদি যা। সুগা কোনো রকমে নিজের হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গিয়েছে, হসপিটালেও নিতে পারছি না রে ভাই। জাঙ্কুকের কণ্ঠে রাগ তবে বিচলিত কণ্ঠে বলল, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হসপিটাল নিবি, 2 মিনিটের মাঝে ওকে হসপিটালে নিয়ে যাবি তুই। সুগা মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না রে ভাই, এটা গ্রাম, তুই ঘুমাতো, মাও ঘুমিয়ে গেছে বুঝলি, তাই আমি মেয়েটাকে সারা রাত জলপট্টি দিয়ে দেব। ডক্টর বললো শরীর মুছে দিলে ভালো হবে, এটাও হয়তো বা আমাকেই করতে হবে। এখন রাখছি, বুঝিস তো কত কাজ আছে। জাঙ্কুক তখন হুঙ্কার ছেড়ে বলো, তোর এত বড় সাহস কি করে হয়? সুগা মুখ চেপে হাসি আটকালো কোনো রকমের বলো, বাই বাই, অনেক কাজ করতে হবে, তোর শরীরটাও মুছিয়ে দিতে হবে। জাঙ্কুক আগের চেয়ে চিৎকার করে বলল, সুগা তুই যদি মেয়েটাকে টাচও করিস, তোর হাত কেটে ফেলবো আমি। সুগা দ্রুত ফোন কেটে দেয়, সাথে সাথে জাঙ্কুকের কল আসে। সুগা ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণে চেপে রাখা হাসি সব উগলে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে তার। জাঙ্কুককে জ্বালানো যে এত সহজ হয়ে গিয়েছে সুগা তা ভাবতেও পারেনি। আগে তো লোহা দিয়ে বাড়ি দিলেও জাঙ্কুকের কোনো হেলদোল হতো না, কিন্তু এখন দুটো কথা বললেই কেমন রিয়্যাক্ট করে ছেলেটা। সুগা বিড়বিড় করে বলল, তা তো হবেই, স্পেশাল পার্সন বলে কথা। পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে সুগাকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভ্রু কুচকালো। এগিয়ে গিয়ে বলো, আপনি হাসছেন কেন ভাইয়া? তের গলা পেয়ে সুগা হাসতে হাসতে পিছু ফিরে তাকায় তের দিকে, কোন রকমের হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম, প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। তে বোকা চোখে সুগার দিকে তাকিয়ে রইল, কিছুই বুঝলো না। সুগা এসব রেখে বলো, তে তুমি এখনো ঘুমাওনি কেন? তে মাথা নেড়ে বলো, পড়ছিলাম তো, এখন ঘুমাবো ভাইয়া। সুগা হেসে বলল, এত পড়তে হবে না, এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেওয়া 1 গ্লাস পানি খেলে তুমি ফার্স্ট হয়ে যাবে বুঝলে। তুই জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো সে বুঝেছে, তবে সত্যি বলতে সে কিছুই বুঝলো না। চুপচাপ তার ঘরের দিকে চলে গেল।